বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই কোভিড-19 নামক করোনা ভাইরাসে সারা বিশ্ব যখন স্থবির এবং সারা বিশ্বের সাথে সাথে আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই দুর্যোগ মুহূর্তে তোমরা নিশ্চয়ই বাড়িতে সুস্থ এবং নিরাপদে অবস্থান করছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি শিখগঞ্জ উপজেলা শিক্ষা অফিস এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত শিখগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক। আজকের এই পাঠে আমি মোহাম্মদ আব্দুর রকিব, সহকারী শিক্ষক, 98 নম্বর ছত্রজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে এসেছি আর কি। আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর কি। সুপ্রিয় শিক্ষার্থী, ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সম্পর্কে জানো। এই সমাপনী পরীক্ষায় কি তোমরা কিসের ভিত্তিতে রেজাল্ট হয়? জিপিএ পয়েন্টের ভিত্তিতে। সাপোজ তুমি একটি গণিত বিষয়ে A+ পেতে চাও। A+ পেতে হলে তোমাকে কত নম্বর পেতে হবে? তুমি যদি A+ পেতে চাও তাহলে তোমাকে কত নম্বর পেতে হবে? 80 থেকে 100। 80 থেকে কত? 100। অর্থাৎ যে কোনো বিষয়ে তুমি যদি A+ পেতে চাও তাহলে তোমাকে 80 থেকে 100 নম্বর পেতে হবে। 80 থেকে 100 কত নম্বরের মধ্যে? 80 থেকে 100 80 থেকে 100 কত নম্বরের মধ্যে? 100 নম্বরের মধ্যে। তাহলে 100 নম্বরের মধ্যে কত পেতে হবে? 80 থেকে 100। তাহলে তুমি A+ পাবে। এই যে তাহলে 80 নম্বর পাওয়া প্রত্যেক বিষয়ে, এটা কি বলে? বা তুমি 85 পেলা, কত নম্বর মধ্যে 100 পেতে, এটাতে তাহলে কি বলছে? শতকরা 80 বা শতকরা 85। আমি আজকে তোমাদের শতকরা সম্পর্কে পড়াবো। আমি তোমাদের কি সম্পর্কে আলোচনা করব? শতকরা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনের সামনে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়টি নিয়ে বসো এবং 94 পৃষ্ঠা খুলো আর কি। তাহলে শতকরা, এই শতকরাটা কি? আমি যে বললাম শতকরা, তাহলে শতকরা কি? শতকরাটা কি? শতকরা হচ্ছে কি? আমি তাহলে বলি, শতকরাতে এই যে 80 নম্বর পেলা, তাহলে শতকরা কিসের মধ্যে? 100-র মধ্যে। তো শতকরা তার মানে কি? প্রতি শতে বা প্রতি 100-তে। শতকরা মানে কি? প্রতি শতে বা প্রতি 100-তে। আমি যদি বলি শতকরা মানে কি? শতকরা মানে প্রতি শতে বা প্রতি 100-তে বা প্রতি 100-তে। তাহলে শতকরা কি? শতকরা মানে হচ্ছে প্রতি শতে বা প্রতি 100-তে। শতকরা একটি অনুপাত। শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। তাহলে শতকরা একটি কি? অনুপাত বা ভগ্নাংশ। শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। যার হর প্রতি ক্ষেত্রে
100। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? শতকরা সংখ্যাটা যদি দাঁড়ায় তাহলে কি পাবো আমরা? শতকরা কাকে বলে বা শতকরা কি? শতকরা সংখ্যাটা তাহলে কি হতে পারে? শতকরা মানে প্রতি শতে বা প্রতি 100-তে। শতকরা এমন একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। তাহলে শতকরা সংখ্যাটা যদি পুরোপুরি লিখি তাহলে শতকরা কাকে বলে তা আমরা কীভাবে লিখতে পারি? আমি এখন শতকরা সংখ্যাটা যদি তুমি লিখতে বলি তো লিখতে পারবে না? নিশ্চয় পারবে। শতকরা সংখ্যাটা লিখলাম, শতকরা মানে প্রতি শতে বা প্রতি শতে বা প্রতি 100-তে। এটি এমন একটি শতকরা একটি অনুপাত বা এটি একটি অনুপাত এটি একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। এই সংজ্ঞাটা তোমরা নিজ নিজ খাতায় লিখে দাও। তাহলে শতকরা মানে প্রতি শতে বা প্রতি 100-তে। শতকরা এমন একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। কারণ শতকরা চিহ্নটা আমরা কিভাবে লিখব? সাপোজ তুমি গণিত বিষয়ে শতকরা 85 ভাগ নাম্বার পেলা, তাহলে আমি শতকরাটা কিভাবে লিখব? তুমি গণিত বিষয়ে শতকরা 85 ভাগ নাম্বার, এটাই হচ্ছে শতকরা চিহ্ন। এটাই হচ্ছে কি? শতকরা চিহ্ন। তাহলে শতকরা চিহ্নটা আমি আবার লিখি। দেখো, প্রথমে আমি কি দেব? দিলাম কিভাবে? অ্যাঙ্গেল করে বা বাঁকা করে। তৃতীয় ধাপ, তৃতীয় ধাপের দাম আবার কি দিলাম? আর একটা শূন্য দিলাম। এটি হচ্ছে কি? এটি হচ্ছে শতকরা চিহ্ন। এটি হচ্ছে কি? শতকরা চিহ্ন। তোমরা খেয়াল করে দেখো, প্রথমে আমরা এটা দিলাম, এটা হচ্ছে প্রথম ধাপ, এটি হচ্ছে দ্বিতীয় ধাপ, এটি হচ্ছে তৃতীয় ধাপ। তাহলে শতকরা চিহ্নটা আমি তাহলে প্রথমে কি দিলাম আবার দেখে নাও। শতকরা চিহ্নের প্রথমে এইভাবে দিলাম, প্রথমে, তারপর দ্বিতীয়তে এইভাবে আড়াআড়ি রেখা দিলাম, তৃতীয়তে আবার এইভাবে দিলাম, তারপরে শতকরা চিহ্ন। শতকরা চিহ্ন আরেকভাবে লেখা যায়। আগে লেখা হতো, এখন এইভাবে লিখছে। তারপর এই চিহ্নটা দেওয়ার পরে এটার সাথে টাচ হয়ে যেত, তারপরে এভাবে লিখত। এভাবে লিখলেও চলবে, এইভাবে লিখলেও চলবে। তাহলে আমরা জানতে পারলাম শতকরা কাকে বলে এবং শতকরা চিহ্নটা কি। যেহেতু আমি বলেছি সংজ্ঞাতে পেয়ে গেছি কি, শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। এখন আমি এই সংজ্ঞা থেকে পেয়ে যাই কি, এই শতকরা মানে কি? এই শতকরা হচ্ছে কি? এটাই হচ্ছে কি 100 ভাগ। সাপোজ শতকরা 1 ভাগ, তাহলে এটা কীভাবে ভগ্নাংশ আকারে কীভাবে লিখতে পারি? এমনি 100 ভাগের 1 ভাগ, যেহেতু হর প্রতি ক্ষেত্রে 100, এটা হচ্ছে কি ওই ভাগটা। আবার
আমি লিখলাম শতকরা 40 ভাগ। তাহলে শতকরা কত ভাগ? 40 ভাগ। অর্থাৎ তুমি সাপোজ শতকরা 40 অংশ কোনো কিছু পেয়েছো, তাহলে যেটা পেয়েছো সেটা হচ্ছে এইখানে হবে এবং হর হবে 100, অর্থাৎ 100-র মধ্যে তুমি 40 পেয়েছো। বা শতকরা 40 জন লোক পুরুষ, অর্থাৎ কি 100 জনের মধ্যে কি 100 জনের মধ্যে 40 জন। এখান থেকে আমরা কি একটা জিনিস পাই, খেয়াল করো। তাহলে এই যে শতকরা মানে হচ্ছে কি, এই শতকরাটাই হচ্ছে আমি প্রত্যেকটা ক্ষেত্রে 100 ভাগের 1 ভাগ বোঝার ক্ষেত্রে বললাম। প্রত্যেক ক্ষেত্রে 100 ভাগের 1 ভাগ। কেমন করে বোঝাই? আমি এখন দেখো আমি 60% বা শতকরা 60 ভাগ, তো কী করলাম, এটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি আমি যদি এইভাবেও করি তাহলে আমার চলবে বা হবে, কিন্তু আমি যেহেতু জানি প্রতি ক্ষেত্রে হর 100, সেহেতু কি আমি সরাসরি এইভাবে দিব। সরাসরি কীভাবে দেব? এইভাবে দেব 60 ভাগ 100। এখন আমরা স্বাভাবিকভাবেই শতকরা থেকে কি সাধারণ ভগ্নাংশে যে কোনো সংখ্যা নিয়ে যেতে পারবো। আবার যদি 100 শতকরা 100 ভাগ হয়, শতকরা 100 ভাগ, সেক্ষেত্রে কি করব? শতকরা 100 ভাগ মানে 100 ভাগ শতকরা কতর মধ্যে? 100-র মধ্যে। কতর মধ্যে? 100-র মধ্যে। তার মানে কি তুমি সম্পূর্ণটাই পেলাও। এটা হচ্ছে শতকরা 100 ভাগ, অর্থাৎ 100 মার্কের পরীক্ষাতে তুমি 100ই পেয়েছো। 100 মার্কের পরীক্ষাতে 100ই পেয়েছো। এটা হচ্ছে শতকরা 100 ভাগ বা সম্পূর্ণ অংশ। এখন আমি তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের অধ্যায় 9 এবং 94 পৃষ্ঠা খুলে দেখো, নিচের শতকরা ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখন শতকরা ভগ্নাংশ লেখা আছে শতকরা 60 ভাগ। একে কি বলছে? একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে তো মোস্ট ইজি। কিছুক্ষণ আগেই তোমাদেরকে এই বিষয়ে ক্লিয়ার করা হয়েছে। তাহলে দেখো 60 ভাগ কতর মধ্যে? 100-র মধ্যে। কিন্তু আমাদের নিয়ম আছে কি, কোনো সাধারণ ভগ্নাংশ যদি পেয়ে ওকে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করাটাই উত্তম। তাহলে আমি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। ওপরে আছে কত? 60, আর নিচে আছে কত? 100। তাহলে আমি প্রথমে আমার লবকেও যত দিয়ে ভাগ করব, হরকেও তত দিয়ে ভাগ করব। অর্থাৎ আমি লবকেও যদি 10 দিয়ে ভাগ করি, হরকেও 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো লবকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 6। হরকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10। আবার দেখো লবকেও 2 দিয়ে ভাগ করা যাবে, হরকেও 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। আর একটা জিনিস খেয়াল রাখো, এখানে খুব সহজে ভাগ করা যাবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। লব এবং হরের গসাগু দিয়ে লব এবং হরকে ভাগ করলেই আমরা একেবারেই লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে পারি।
যেহেতু আমরা লসাগু গসাগু এর আগের অধ্যায়গুলোতে করেছি, তাহলে তো এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার এবং তোমরা ভালো মতো পারো। আমি আরেক জায়গায় দেখাই কিভাবে এত খুব সহজে আমি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। লব কত? এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। দেখো লব হচ্ছে 60 আর হর হচ্ছে কত? 100। লব হচ্ছে 60, হর হচ্ছে 100। তাহলে 60 এবং 100-র গসাগু কত? 20। 60 এবং 100-র গসাগু হবে 20। আমি লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি 20 দিয়ে ভাগ করব, দেখো একেবারেই হয়ে যাবে। 20 দিয়ে ভাগ করলে কত হয়? 3 20-এ 60। 20-কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 100-কে 20 দিয়ে ভাগ করলে 5 20-এ 100। দেখো মিলে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে আরেকটি জিনিস শিখলাম, আমরা কি খুব সহজেই একেবারেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়মটা জেনে গেলাম। আমি আবার বলি, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। আমি যখন একেবারেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে যাব তখন কি করব? লব এবং হরের গসাগু দিয়ে লব এবং হরকে ভাগ করলেই আমরা একেবারেই লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে পারবো। তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে শতকরা 34 ভাগকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। শতকরা 34 ভাগ কে সাধারণ ভগ্নাংশে, তাহলে আমরা কি স্বাভাবিকভাবে পাবো কি? এই যে, তাহলে খেয়াল করে দেখেছো এখানে কি? এটা 34, এটা 100, অর্থাৎ কি 100-র মধ্যে তুমি 34 পেয়েছো, বা 100 ভাগের মধ্যে 34 ভাগ। এখন আমি কিছুক্ষণ আগেই বললাম আমরা সাধারণত কোনো সাধারণ ভগ্নাংশ পেলেই তাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করব, এবং এটা করা উচিত। এখন দেখো খুব সহজেই আমি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে দেখো 34 এবং 100-র গসাগু হচ্ছে 2। তাহলে আমি 2 দিয়ে যদি ভাগ করি উভয় পক্ষকে, লবকে 2 দিয়ে ভাগ করলাম কত পেলাম? 17। 100-কে 2 দিয়ে ভাগ করলাম কত? 50। তাহলে কি নির্ণেয় শতকরা 34 ভাগ এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে পায় কত? 50 ভাগের 17 ভাগ, বা 50-এর 17। বিষয়টা ক্লিয়ার? তোমরা একাকি একটু কাজ করো। শতকরা 89 ভাগ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। শতকরা 89 ভাগ এবং শতকরা 125 ভাগ।
এখন তুমি দেখো আমার সাথে মিলিয়ে নাও, দেখো মিলছে কি না। আমি কি দিয়েছিলাম? শতকরা 89 ভাগকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। তাহলে কি সাধারণ ভগ্নাংশে কত পাই? 100 ভাগের 89 ভাগ। এটা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে কি না? তাহলে কি? তো সিম্পল, শতকরা 89 ভাগ মানে কি 189 বা 100 ভাগের 89 ভাগ। আবার এটা যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, সেহেতু 100 ভাগের 89 ভাগে থেকে যাবে। একটা জিনিস খেয়াল করো, 125 শতকরা 125 ভাগ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি পাবো আমি? 125 আর নিচে 100। এইটা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না? হ্যাঁ যাবে। তাহলে দেখো 125 ও 100 এর গসাগু কত? 25। তাহলে উভয় পক্ষকে যদি আমি একবারে 25 দিয়ে করি, 25 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 5 25 125, 4 25 100। এটা কত হবে? 5 ভাগ 4। এটা হবে 5 ভাগ 4। এটা তোমাদের জন্য যদি জটিল মনে হয় তাহলে তুমি কি এটা বারে বারে করতে পারো, বারে বারে ভাগ করতে পারো। আমি এই জিনিসটা আবার দেখা কিভাবে আমি বারে বারে ভাগ করতে পারি। দেখো 100 শতকরা 125 ভাগ, তাহলে কত? উপরে 125 আর হর হচ্ছে 100। আমার কাছে যদি বেশি মনে হয় তাহলে কি করবো? আমি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করতে পারি। তা প্রথমে 5 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে। 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণা 10, 2 25, 5 5 25। আবার 5 দিয়ে বললে 5 দুগুণা 10 0। আবার দেখো এদিকে ভাগ করা যাবে। এখানে কি পেলাম? 125কে ভাগ উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে কি পেলাম? 25। উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করলাম 25 এবং 20। একে আরও ছোট করা যাবে না? আরও ছোট করা যাবে। তাহলে দেখি এখানে আবার 5 দিয়ে ভাগ করলাম, 5 5 25, 4 5 20। দেখো সেম জায়গায় আসলো না? আশা করি তোমাদের উত্তরের সাথে আমার উত্তর মিল হয়েছে। এখন আমরা কি করলাম? এতক্ষণ শিখলাম কি শতকরা থেকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এখন আমরা একটা কি শিখব? শতকরা ভগ্নাংশ থেকে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশে যাই। ওই সংখ্যাগুলোকে আমি আবার চেষ্টা করি দশমিক ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য। এটি কি করলাম? শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে গেলাম। এখন শতকরা ভগ্নাংশ থেকে কোন ভগ্নাংশে নিয়ে যাব? দশমিক ভগ্নাংশে। দেখো শতকরা 60 ভাগ, শতকরা 60 ভাগের আগে কি করেছিলাম? আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে গেছিলাম। আমি নিয়ে যাব প্রথমে সাধারণ ভগ্নাংশেই নিয়ে যাব। শতকরা 60 ভাগ মানে কি? 100 ভাগের 60 ভাগ। 100 ভাগের 60 ভাগ। একটা ছোট পদ্ধতি আছে, এটা খুব সহজেই আমি দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে পারি। পদ্ধতিটা হচ্ছে কি? যদি নিচে হর 100 বা 1-এর সাথে শূন্য যুক্ত কোনো হর থাকে, তাহলে 1-এর ডানে যতগুলো শূন্য থাকবে, 1-এর ডানে যতগুলো শূন্য থাকবে, লবের ডান দিক থেকে তত ঘর বাম দিকে দশমিক বিন্দু বসবে।
এখন একের ডানে কয়টা শূন্য আছে? একটা দুটা। আমি লবটা আগে বসিয়ে নিলাম। একের ডানে কয়টা শূন্য আছে? দেখো একের ডানে কয়টা শূন্য আছে? একটা দুইটা। তো লব হচ্ছে কতখানে? লব হচ্ছে 60। লবের ডান দিক থেকে তত ঘর পর আমি দশমিক বিন্দু বসাবো। এখন ডান দিক থেকে কয় ঘর? এখন একের ডানে দুইটা শূন্য আছে, তাহলে ডান দিক থেকে কয় ঘর পর যাবো আমরা? ডান দিক থেকে 2 ঘর পর। 1 ঘর 2 ঘর, এই 2 ঘর পর আমরা কি বসাবো? দশমিক বিন্দু। তাহলে 2 ঘর পর, 1 ঘর পর, 2 ঘর পর, এইখানে দশমিক বিন্দু বসালাম। আর এটা কি সৌন্দর্য বৃদ্ধির জন্য বামে একটি শূন্য নিলাম, যেহেতু এই শূন্যের কোনো আমার দাম নেই বা মূল্য নেই, জাস্ট কি এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আমি আবার তোমাদের দেখাই। দেখো এখানে হর কত? 100, অর্থাৎ নিচে একের ডানে শূন্য বিশিষ্ট যতগুলো হর থাকবে, তো লবের তত ঘর ডান দিক থেকে বামে আসার পরে দশমিক বিন্দু বসিয়ে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। জিনিসটা খেয়াল করো, এখানে লব কত? লব 60, হর কত? 100। একের ডানে কয়টি শূন্য আছে? একটি দুইটি। লবটা বসিয়ে নিলাম 60। তাহলে ডান দিক থেকে কয় ঘর পর আমি দশমিক বিন্দু বসাবো? 1 ঘর 2 ঘর, 2 ঘর পর দশমিক বিন্দু বসালাম। খুব সহজে আমরা শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে এবং শতকরা থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। আমি আরেকটি জিনিস দেখাই। দেখো শতকরা 34 ভাগ, তাই না? শতকরা 34 ভাগকে আমরা কি করবো? দশমিক বিন্দুতে নিয়ে যাবো। দশমিক বিন্দুতে নিয়ে যাওয়ার আগে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই। দশমিক ভগ্নাংশে নিয়ে যাওয়ার আগে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে কি 34 শতকরা 34 ভাগ মানে কি? 100 ভাগের 34 ভাগ। এখন এটা কি করবো? আমি দশমিক ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে আমি আগে লবটা বসিয়ে নিলাম, খেয়াল করে দেখো আমার হরের ডানে কয়টি শূন্য আছে? যেহেতু 1 সংখ্যা বিশিষ্ট হরের ডানে কয়টি সংখ্যা আছে? একটি দুইটি। তাহলে 1 ডান দিক থেকে কয় ঘর পর দশমিক বসাবো? 1 ঘর 2 ঘর, দশমিক বিন্দু বসালাম। আর সৌন্দর্য বৃদ্ধির জন্য কি দিলাম? একটা শূন্য দিলাম। তাহলে কি আমরা খুব সহজেই শতকরা ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আমি এই জিনিসটা কি আর একটু ক্লিয়ার করার জন্য বলি, যদি হর 10 এবং 10-এর গুণিতক হয়, যদি হর 10 এবং 10-এর গুণিতক হয়, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রটা আমি কাজে লাগাবো। তোমাদের ক্লিয়ার করার জন্য বলছি, আমি আবারও বলছি, যদি হর 10 এবং 10-এর গুণিতক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি এই সূত্রটা কাজে লাগাবো। সাপোজ কি যদি হর 10 হয়, 100, 1000, এভাবে 10-এর গুণিতক হলেই আমরা এই নিয়মটা কাজে লাগাবো। আর যেহেতু শতকরা ভগ্নাংশ হওয়ার প্রত্যেক ক্ষেত্রে 100, সেহেতু আমরা এই নিয়মটা কি খুব সহজেই কাজে লাগাবো এবং এই নিয়মই আমরা নিয়ে আসবো। এখন তোমরা নিজ নিজ খাতায় এই সংখ্যাটি লিখো এবং একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কত? শতকরা 89 ভাগ। শতকরা 125 ভাগ। একে কি করবা? একে দশমিক ভগ্নাংশে নিয়ে যাও। যেহেতু এর আগে মানে শতকরাকে কি করা হয়েছে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছে। প্রথমে তো আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এবং তারপরেই দশমিক ভগ্নাংশে অতি সহজেই নিয়ে আসো।
এখন আমি বোর্ডে করে দিচ্ছি, তোমরা একটা বোর্ডে করে দিচ্ছি, তোমরা আমার সাথে একটু মিলাই নাও। ক শতকরা কত? 89 ভাগ। একে প্রথমে কিসে নিয়ে আসবো? সাধারণ ভগ্নাংশে। কিসে নিয়ে আসবো? সাধারণ ভগ্নাংশে। তাহলে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে? 100 ভাগের 89 ভাগ। এখন কি করবো? এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে আমি আগে 89 বসিয়ে দিলাম। একের ডানে কয়টি শূন্য? একের ডানে কয়টি শূন্য? একটি, দুইটি। তাহলে আমি ডান দিক থেকে কয় ঘর পর দশমিক বিন্দু বসাবো? 1 ঘর, 2 ঘর, 2 ঘর পর দশমিক বিন্দু বসিয়ে দিলাম এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা শূন্য দিলাম। ক্লিয়ার? বাস হয়ে গেল। তাহলে শতকরা 89 ভাগকে আমরা 0.89 0.89 দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম। শতকরা 125 ভাগকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কি করলাম? আমি প্রথমে 125 দিলাম, উপরে লব এবং হর 100, হর 100। আমি লবটা বসিয়ে দিলাম 125। একের ডানে কয়টি শূন্য আছে? একটি, দুইটি। তাহলে একের ডানে কয়টি শূন্য আছে? একটি, দুইটি। তাহলে আমি ডান দিক থেকে কয় ঘর পর দশমিক বিন্দু বসাবো? 1 ঘর, 2 ঘর। বাস হয়ে গেল। তাহলে শতকরা 125 ভাগ সমান কি? 1.25। আমরা এতক্ষণ কি শিখলাম? শতকরা ভগ্নাংশ থেকে কি করলাম? আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন আমরা শিখব সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে শতকরা প্রকাশ করতে পারি। যেহেতু শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারছি, যেহেতু আমরা সাধারণ ভগ্নাংশ থেকেও শতকরা ভগ্নাংশে নিয়ে আসতে পারবো, তাই না? মনে করো 100 ভাগের 24 ভাগ। 100 ভাগের 24 ভাগ। এটা কোন ভগ্নাংশ? এটা কোন ভগ্নাংশ? এটা হচ্ছে একটি সাধারণ ভগ্নাংশ। এটি হচ্ছে কি? একটি সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশে আমরা কি করব? শতকরা প্রকাশ করব। এটা সিম্পল বিষয়। তাহলে 24 গুণিত লেখা যায়, তার মানে কি? শতকরা 24। যেহেতু এটা পুঁথিগত বিষয় নাই, আমি এই জিনিসটা আমার মেধা থেকে বা আমার জ্ঞান থেকে বলে, যখনই আমরা এটা পাবো, শতকরা চিহ্নটা পাবো, তখনই মনে করবো এটা সমান 100 ভাগের 1 ভাগ। বসিয়ে দেব যে জায়গায়। তাহলে কি খুব সহজেই আমরা পেয়ে যাব। আবার আমি আর একটা জিনিস করি, 50 ভাগের 21 ভাগ। 50 ভাগের 21 ভাগ, ওটাতে খুব সহজে পেয়ে নিলাম। যে হর 100 আছে, আমি চট করে কি একটা শতকরা চিহ্ন ওই পাশে বসিয়ে দিলাম। এটা কি করব?
তাহলে যখনই আমি শতকরা চিহ্নে নিয়ে যাব বা শতকরা প্রকাশ করব তখন নিশ্চয় কি ওই যে সংজ্ঞায় আছে শতকরা এমন একটি ভগ্নাংশ বা অনুপাত যার হর প্রতি ক্ষেত্রে 100। তাহলে নিশ্চয়ই এর হর আমাকে 100-তে নিয়ে আসতে হবে। 100-তে নিয়ে আসার ক্ষেত্রে কী করতে পারি আমি? তাহলে হর যদি 100-তে নিয়ে যাই তাহলে 50-কে কত দিয়ে গুণ করলে পারা যায়? কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। গুড। 50-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো? 100 পাবো। তাহলে এখানে হরকেও যদি 2 দিয়ে গুণ করি আমার লবকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 21 গুণিত 2 আবার 50 গুণিত 2 লেখা যায় বা 21 দুগুণা 42 বা 2 × 2 2 দুগুণা 4। 50-কে 2 দিয়ে গুণ করলে হয় কত? 100। এক্ষেত্রে কি শতকরা যেহেতু 100 ভাগের 42 ভাগ তাহলে শতকরা 42। ক্লিয়ার? এই বিষয়টা তোমাদের কাছে নিশ্চয় ক্লিয়ার। আমি আর একটু বোঝার জন্য আর একটু ব্যতিক্রম দিই। এবার দিলাম এটা কত? 50 ভাগের 21 ভাগ। এটা সমান কত পেলাম? শতকরা 42 ভাগ। বিশ ভাগের বা 23 ভাগ 20 বা 20 ভাগের 13 দিলাম আমি। 20 ভাগের 13 ভাগ। এক্ষেত্রে কি করবো আমি? তাহলে আমাকে হর শতকরায় প্রকাশ করতে গেলে হর অবশ্যই 100-তে নিয়ে আসতে হবে। শতকরায় প্রকাশ করতে গেলে হরকে অবশ্যই 100-তে রূপান্তর করা লাগবে। যেহেতু এখানে আছে কত? 20। হর কত আছে? 20। হরকে আমি 100-তে রূপান্তর করতে গেলে তাহলে কত 100-তে নিয়ে যেতে হবে? তাহলে কত দিয়ে গুণ করলে আমি 100 পাবো? 5 দিয়ে গুণ করলে 100 পাবো। তাহলে 20 গুণিত 5। এখন যেহেতু হরকে আমি 5 দিয়ে গুণ করেছি আমাকে লবকেও 5 দিয়ে গুণ করা লাগবে। এই তো 13-কেও 5 দিয়ে গুণ করলাম। তাহলে 5 13 65, 5 20 100। তাহলে আপনি শতকরা প্রকাশ করলে কত? 100 ভাগের 65 ভাগ। তার মানে কি শতকরা 65 ভাগ। ভেরি সিম্পল। আমরা শতকরা ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসতে পারলাম। এখন কি সাধারণ ভগ্নাংশ থেকে শতকরা ভগ্নাংশও নিয়ে যেতে পারবো। তোমাদের ছোট্ট একটা কাজ দিচ্ছি, তোমরা নিজ নিজ খাতায় লেখো এবং চেষ্টা করো তোমরা একটা দোয়াল ভিত্তিক কাজটা নাও। এটা 25 ভাগের 18 ভাগ। এটা হচ্ছে লাল দলের জন্য। এটা হচ্ছে সবুজ দলের জন্য। তাহলে লাল দলের কি কাজ দিলাম আমি? 25 ভাগের 8 ভাগ। আর সবুজ দলে দিলাম কি? 10 ভাগের 3 ভাগ। এটা কিসে রূপান্তর করতে হবে? শতকরা ভগ্নাংশে রূপান্তর করতে বা শতকরায় প্রকাশ করতে হবে। এখন দেখো আমার সাথে একটু মিলিয়ে নাও। আমি কি দিয়েছিলাম? 25 ভাগের 18 ভাগ। তাহলে কি শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হবে? আমাকে হরকে অবশ্যই 100-তে রূপান্তর করা লাগবে, তাই না? এখানে হর আছে কত?
এখানে হর আছে কত? হর আছে 25। আমি হরকে 100-তে নিয়ে যাব। তাহলে কী করতে হবে আমাকে 100-তে প্রকাশ করতে গেলে, 100-তে রূপান্তর করতে গেলে 25 গুণিত 4, তাহলে 100-তে যাবে। যেহেতু হরকে 4 দিয়ে গুণ করেছি, আমরা লবকেও 4 দিয়ে গুণ করব। অর্থাৎ যে একই সংখ্যা দিয়ে হর এবং লবকে গুণ করা লাগবে। 4 8 32, 4 1 4 আর 3 7। তাহলে এখান থেকে কি পাচ্ছ? এইটাই পাচ্ছ কি? এটা দেখো আবার, তাহলে কি এটা এটা কত পেলাম আমরা? শতকরা 72 ভাগ। সবুজ দলেরটা দেখো, এটা কত? 10 ভাগের 3 ভাগ। তাহলে এখানে কত? 10। এখানে হর কত? 10। একে কি কিছু নিয়ে যাব? এটাতে 100-তে রূপান্তর করব। হরকে 100-তে রূপান্তর, তাহলে 10 গুণিত 10 নিয়ে গেলাম। ঠিক একই সংখ্যা দিয়ে ওকেও গুণ করব, লবকেও গুণ করলো। তাহলে কত পেলাম? ঠিক আছে না? তাহলে 100 ভাগের 30 ভাগ আমরা কি পেয়ে গেছি? এটা তাহলে শতকরা 30 ভাগ। নিশ্চয় আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলেছে। এখন তোমাদের আমি একটু বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হচ্ছে কি, এটাকে সাধারণ ভগ্নাংশে এবং এগুলোকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। বাড়ির কাজ এটা হচ্ছে কি, শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ থেকে শতকরা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটাকে শতকরা ভগ্নাংশে প্রকাশ করো। এটাকে শতকরা ভগ্নাংশে। ধন্যবাদ সকলকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসলে বিদ্যুৎ চলে গেছে, এই জন্য দুঃখিত। তোমরা সকলেই নিরাপদে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আর কথা শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।